হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো, অষ্টম শ্রেণী গণিত তোমাদের যে করাবো রায়মাটির প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। তো দেখো, ফাইনালি তোমাদের বড় প্রশ্নের সমাধান চলে আসলো। তোমরা বড় প্রশ্নগুলো চাইছিলা, তো আজকে তোমাদের 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলোর সমাধান করে দেখাবো। তো প্রথমে 1 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো দেখো। তো তোমরা দেখো, তোমাদের এই যে অবজেক্টিভ টাইপের 1 এবং 2 এর প্রশ্নগুলো করে দিয়েছি। বড় প্রশ্নগুলো শুরু 3 থেকে আমাদের বড় প্রশ্ন। তো এখানে দেখো যে 3-এর প্রশ্নগুলো, 4-এর প্রশ্নগুলো, সব প্রশ্নগুলো বই থেকে আছে। তা আমি তোমাদের প্রথমে বড় প্রশ্নগুলো বইয়ের বাইরের অঙ্কগুলো করাবো। তো বইয়ের বাইরের যে অঙ্কগুলো আছে এখানে তোমরা দেখবা যে এই যে 8-এর 1 নম্বর যে প্রশ্নটা আছে, ঠিক আছে। এই 8-এর 1 নম্বর প্রশ্নটা বইয়ের বাইরে থেকে আছে। বাকিগুলো কিন্তু এখানে যেগুলো আমরা 3 থেকে যে এখানে 7-এর অঙ্কগুলো ছাড়লাম, সব বই থেকে তোমরা পেয়ে যাবা। তো প্রথমে তো আমরা বইয়ের বাইরের অঙ্কগুলি সমাধান করাবো, কারণ বইয়ের অঙ্কগুলো তোমরা তো জানো, তোমরা করেছো, আমার ক্লাস দেওয়া আছে। আমিও বই থেকে প্রচুর ক্লাস দিয়েছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ। তোমরা বইয়ের অঙ্কগুলো তোমরা যদি করতে চাও, দেখতে চাও, তো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 8 মেট বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে গিয়ে তোমরা বড় প্রশ্নগুলো দেখতে পারবা। আর যেগুলো বইয়ের বাইরে আছে বড় প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সমাধান তোমাদের করে দেখাবো। যেরকম 8-এর 1 নম্বরটা, এটা কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন। তা দেখো, 8-এর প্রশ্নটা, 8-এর 1 নম্বরটা কী বলছে আমাদের। এখানে বলছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? ভালো প্রশ্ন। দেখো, এখানে প্রথমে কতজন ছিল, তো প্রথমে কতজন ছিল সেটা আমরা একজন ধরে নেব, যে একজন ছিল আশ্রয় প্রার্থী। তাই এক্সের মানটা বের করতে হবে। তা দেখো, আমরা প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি তৈরি করব এখানে। তো তোমরা লিখবা, গণিতের ভাষায় সমস্যাটি হলো আমাদের কী আছে। আমরা এখানে জনসংখ্যা, তাই না, জন দেখতে পাচ্ছি, যে জন আর দিন সংখ্যা, জন আর দিন, এটা আছে আমাদের। তাহলে দেখো, প্রথমে কতজন ধরেছি? একজন। এই যে একজন আশ্রয় প্রার্থী আছে না, তাদের খাবারটা কতদিন চলতো? 20 দিন। এই যে 20 দিন চলতো, কিন্তু এখানে 7 দিন পরের কথা বলেছে। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী এসে হাজির হলো শিবিরে। তা 7 দিন পরে যখন বলেছে, 7 দিন ঘটনাটা ঘটে গেছে, 7 দিন খাবারটা খেয়ে নিয়েছে। তাহলে 7 দিন পরে বলতে 7 বিয়োগ করে দাও। তো 7 বিয়োগ করলে কত হবে? 13 দিন। তাহলে এই 13 দিন একজন আশ্রয় প্রার্থী কোনো মজুদ খাবার, সেই খাবারটা যদি 13 দিন চলে, তাহলে এখন দেখো আরও 100 জন আশ্রয় প্রার্থী যদি চলে আসে শিবিরে, মানে একজন তো ছিল, তার সঙ্গে আবার 100 জন আরও আসলো, জয়েন করলো। তাহলে এতজন এই যে আশ্রয় প্রার্থীর সেই মজুদ খাবারটা এখন কতদিনে শেষ করবে? 11 দিনের মাথায় শেষ হয়ে যায়। এই যে দেখো, এখানে 11 দিন, যেটা আমরা বের করতাম না, জিজ্ঞাসা চিহ্ন থাকতো, সেটা এখানে কিন্তু বলে দিয়েছে 11 দিন। তাহলে দেখো, তাহলে আমাদের এবার সম্পর্কটা তৈরি করব। তো সম্পর্কটা দেখো তো, যে একজন আশ্রয় প্রার্থীর কোনো একটি মজুদ খাবার যদি 13 দিন চলে, এখন এখানে দেখো আমাদের এটা বেড়ে গেছে, আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে, তাহলে বেশি জন হয়ে গেছে। তাহলে বেশি জন আশ্রয় প্রার্থীর সেই মজুদ খাবারটা এখন কম দিনে যাবে। দেখো, কম দিন গেছে, এটা আমাদের কি কম হয়েছে, তাই তো। তাহলে আমাদের এই জায়গাটা ধরো, মনে করো যে এই জায়গাটা আমাদের নাই, আমরা এই জায়গাটা বের করতে চাইছি। তাহলে এই জায়গাটা আমরা কী করে পেতাম? যেহেতু এখানে কম পেয়েছি আমরা, তাহলে আমরা এটা বের করতাম যে আশ্রয় প্রার্থী, যে আমাদের এই যে আশ্রয় প্রার্থীর যে সংখ্যা হবে এখানে, সেই সংখ্যাটা আমরা কী করে পাবো? আশ্রয় প্রার্থী, যে আমরা এখানে এই যে দেখো, যে আশ্রয় মানে সময়টা, এটা দিন সংখ্যা বের করছি, তো এই যে সময় যেটা আমরা বের করবো, সময় যেটা আমাদের লাগবে 13 দিন, 13 গুণিত এই যে আমাদের দেখো, এটা আমাদের এখানে কম বলতে আমাদের কী হবে? ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে। এই যে ছোটোটা উপরে আর বড়টা নিচে, এই যে দেখো, এটাই কিন্তু আমাদের সময়, যে 11 দিন লাগে। এইভাবে একজন আশ্রয় প্রার্থীর মজুদ খাবার যদি 13 দিন চলে, তাহলে এতজন আশ্রয় প্রার্থীর মজুদ খাবারটা কতদিনে চলবে? সেটা এত দিনে চলবে। এটাই কিন্তু আমাদের 11 দিন, ঠিক না, এই মানটা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এটাকে বলতে পারবো, এই যে 13 গুণিত x/x প্লাস 100, এই মানটাই কত? আমাদের 11-র সঙ্গে সমান হবে। যেহেতু এখানে 11 দিনটা এখানে দেওয়াই আছে, এটা আমরা বের করতাম, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকতো। চলো, এবার আমরা দেখো, আমরা কি করব, এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করে নিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে।
তখনই পেয়ে যাবো যে প্রথমে কতজন আশ্রয়প্রার্থী ছিল শিবিরে। তো চলো সমাধানটা আমরা করি। তাহলে এখানে যদি আমরা বর্গগুণটা করি, দেখো এই যে 13x এটা হয়ে যাবে এখানে, আর এটা 11 দিয়ে গুণ করো, 11x প্লাস এটা 1100 হয়ে যাবে, এটা 13x এদিকে মাইনাস 11x এদিকে আমাদের 1100 বিয়োগ করো, 13 থেকে 11 বিয়োগ করে এটা 2x পেয়ে যাবা, এদিকে 1100, 2 দিয়ে কাটাকাটি করলে 2 পাচ্ছে 10, আবার 10, 2 পাচ্ছে 10, আর শূন্যটা বসে যাবে। দেখো এক্সের মান আমরা কত পেয়ে গেলাম, 550 পেয়ে গেলাম। তাহলে প্রথমে কতজন আশ্রয়প্রার্থী ছিল, প্রথমে 550 জন ছিল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো অ্যান্সার পেয়ে গেছি আমরা, যে প্রথমে কতজন আশ্রয়প্রার্থী ছিল, 550 জন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসবো 8-এর 2 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা বইয়ের বাইরে থেকে আছে, আমি কিন্তু পরখ করেছি, সবগুলো দেখেছি কোনগুলো বই থেকে আছে কোনগুলো বইয়ের বাইরে আছে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবা পরবর্তী ক্লাসগুলো যেগুলো আমি করাবো স্কুলগুলো কোনগুলো বইয়ের বাইরের আছে অঙ্কগুলো, সেগুলো তোমরা কমেন্টে আমাকে জানাবা। স্কুল নাম্বার এবং অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমরা কমেন্টে জানাও কোনগুলো অঙ্ক বইয়ের বাইরে আছে, আমার আরও সুবিধা হবে, আমাকে আর দেখতে হবে না। আচ্ছা, তোমরা অনেক কমেন্ট করে জানিয়েছো, আরও তোমরা কমেন্ট করে জানাও। তো চলো আমরা দেখে নেবো 8-এর 2 নম্বর প্রশ্নটা কী বলছে। দেখো, অমল একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। আচ্ছা, এই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে সমীকরণ গঠন করে অমলের লেখা 2 অঙ্কের সংখ্যাটি বের করতে বলেছে। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমাদের এককের অঙ্ক আর দশকের অঙ্ক আগে জানতে হবে। এককের অঙ্ক আর দশকের অঙ্ক যদি আমাদের জানা থাকে তাহলে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবো। তাহলে এখানে দেখো যেটা আমাদের এখানে শর্তটা দেওয়া আছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্কের যোগফলটা 11 বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে ধরে নিব যে কোনো একটা অঙ্ক ধরে নিই, আমরা দশকের ঘরের অঙ্কটা ধরে নিচ্ছি। তা আমরা লিখব এখানে ধরি দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক আমরা x ধরে নিলাম। তাহলে অতএব এককের ঘরের অঙ্কটা পেয়ে যাব না, কারণ এই যে সমষ্টি আমাদের 11 বলে দিয়েছে, এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্কের সমষ্টি 11। তাহলে এই 11 থেকে দশকের ঘরের অঙ্কটা যদি বিয়োগ করে দিই তা আমরা পেয়ে যাবো এককের ঘরের অঙ্কটা, দেখা গেলো একক ঘরের অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো আমরা দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলে আর এককের ঘরের অঙ্ক যদি আমরা পেয়ে যাই তাহলে সংখ্যাটি কিন্তু আমরা তৈরি করতে পারবো। তা দেখো সংখ্যাটি আমাদের কি করে হবে, সংখ্যাটি যে তৈরি হয় এইভাবে, দেখো 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্কটা যোগ হয়ে যাবে। ওকে, এই জিনিসটা দেখো তোমাদের আমি যে বুঝাই, দেখো একক আর দশক, ধরো একটি সংখ্যা যে এককের ঘরের অঙ্কটা আছে আমাদের 7 আর দশকের ঘরের অঙ্কটা আমাদের আছে ধরো 3, এভাবে আছে দুটি অঙ্ক, এককের ঘরের অঙ্ক 7 আর দশকের ঘরের অঙ্ক 3, তার সংখ্যাটি কত এভাবে দেখে তো তোমরা বলে দেবা 37 সংখ্যাটা। অ্যাকচুয়ালি 37 হয় কি করে, নিয়মটা হয় 10 গুণিত দশকের ঘরের অঙ্ক যোগ এককের ঘরের অঙ্ক, এভাবে সংখ্যা তৈরি হয়। তাহলে দেখো সরল করো, 10 3 30 আর এদিকে 7, তাহলে যোগ করে তোমরা কত পেয়ে যাবা, 37 পেয়ে যাবা। তাহলে এই যে দেখো একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এভাবে তৈরি হয় 37, এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক নিয়ে এভাবে সরল করে তোমরা পেয়ে যাবা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো সেটাই আমরা করলাম এখানে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তো সেটা সরল করো, 10x প্লাস এদিকে 11 মাইনাস x, তাহলে এখানে 10x থেকে x বিয়োগ করে আমরা 9x পেয়ে যাব, 9x প্লাস 11, এই যে আমাদের সংখ্যাটি। এবার আমাদের দেখো এখানে আমাদের কি বলেছে শর্তটা দেখো আমাদের যেটা বলেছে, এই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে, তাহলে এখানে আমি তোমাদের একটু এভাবে করে দেখাই, দেখো তাহলে সংখ্যাটির সঙ্গে আমাদের 63 যোগ করতে বলছে, তাহলে দেখো শর্তটা সমীকরণ গঠন করতে বলেছে না। তাহলে এই যে আমাদের সংখ্যাটা পেলাম, এই যে 9 প্লাস 11 সংখ্যাটি, এর সঙ্গে 63 যদি যোগ করে দিই, তা যোগ করলে আমাদের কি বলেছে, যোগ করলে যে সংখ্যা দুটি এই যে দেখো এই যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে,
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে বলতে দেখো মানে সংখ্যাটা নতুনভাবে তৈরি হবে। তো স্থান পরিবর্তন করবে মানে দেখো এভাবে যে 10 গুণিত মানে মানে এই যে দেখো এখন এককের ঘরের অঙ্কটা হয়ে যাবে দশকের ঘরের অঙ্ক, আর দশকের ঘরের অঙ্কটা হবে এককের ঘরের অঙ্ক। তাহলে সংখ্যাটি কীরকম তৈরি হবে? 10 গুণিত এককের ঘরের অঙ্ক, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক। তার দশকের ঘরের অঙ্ক কিন্তু এটা যে স্থান পরিবর্তন করছে এর সঙ্গে সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করি। তাহলে স্থান পরিবর্তন করে মানে দেখো 10 গুণিত এই যে এটা হয়ে যাবে এখন আমাদের দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তাহলে এককের ঘরের অঙ্ক এক্স, তাহলে এখন দেখো যে এক্স। এইভাবে কিন্তু শর্তটা বলেছে আমাদের এখানে সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে। দেখো অঙ্ক দুটি এই যে এটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে, এই যে সংখ্যাটি থেকে স্থান পরিবর্তন করবে। তাই স্থান পরিবর্তন আমরা করিয়ে দিয়েছি। তাহলে এই যে আমাদের সমীকরণ গঠন, ঠিক আছে? সমীকরণ গঠন খুব ইম্পর্টেন্ট জিনিস। সমীকরণ গঠন তো তোমরা যদি করতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে। তো এখান থেকে সমাধান করে আমরা এক্সের মানটা পেয়ে যাব 9x। 63 আর 11 যোগ করে নাও, 63 আর 11 যদি যোগ করো দেখো এটা পেয়ে যাবা 4, এটা 7, 74 পেয়ে যাবা। আর এখানে এটা 10 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবে তোমরা 110x মাইনাস 10x প্লাস এক্স। আচ্ছা এখানে আমাদের 110 হবে, এক্সটা হবে না, এক্সটা আমরা ভুলে গেছি। 10 আর 11 গুণ করে 110। আচ্ছা এখন দেখো এটা এদিকে আমাদের 9x প্লাস এটা 74 আছে, আর এখানে এর সঙ্গে এটা যোগ বিয়োগ হবে 110 মাইনাস এখানে দেখো আমরা 9x পেয়ে গেলাম। আচ্ছা 9x আর এটা প্লাস 9x, এক্সগুলো বাদিকে করে দিলাম 110 আর এটা মাইনাস 74 হয়ে যাবে। 9x যোগ করে তোমরা পেয়ে যাবে 18x, আর 110 থেকে 74 বিয়োগ করবা, 110 থেকে 74 বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 36 পেয়ে যাবা। 18 দিয়ে 36 আমরা দেখো এক্সের মানটা পেয়ে গেলাম। তাহলে এক্স ছিল দশকের ঘরের অঙ্ক, তাই তো? তাহলে আমাদের দেখো দশকের ঘরের অঙ্ক আমরা কত পেয়ে যাব? তাহলে আমরা লিখব দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক 2 পেয়ে গেলাম, এবং এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত ছিল? 11 মাইনাস এক্স মানে 2, তাহলে এটা হবে কত? এটা 9 হয়ে যাবে। এই যে দেখো দশকের ঘরের অঙ্ক 2 এবং এককের ঘরের অঙ্ক 9। তাহলে অতএব এবার সংখ্যাটি যেটা আমাদের তৈরি করতে বলেছে, সংখ্যাটি বের করতে বলেছে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে, এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক যোগ এককের ঘরের অঙ্ক, যেটা নিয়ম আমাদের। এটা গুণ করো 20, এটা 9, যোগ করে কত হবে আমাদের 29। এই যে দেখো 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা কত পেয়ে গেলাম? 29 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা তারপরে দেখবা যে এই যে এক স্কুলের আর তোমরা বইয়ের বাইরের আর প্রশ্ন পাবা না, ঠিক আছে? তাহলে আমাদের এই যে 1 নম্বর স্কুলের আমরা কিন্তু দুটোই অঙ্ক পেলাম যে বইয়ের বাইরের। আচ্ছা আর একটা অঙ্ক আছে, সরি আমাদের মিস্টেক হয়েছে, এই যে 9-এর 1 নাম্বারটা, ঠিক আছে? যে 9-এর 1 নম্বর অঙ্কটাও আমি দেখেছি, এটাও কিন্তু বইয়ের বাইরের আছে। তাহলে এই অঙ্কটা তোমাদের এখন করে দেখাবো আমি। দেখো এখানে 9-এর 1 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। বলছে আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়িয়ে দিল। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে সেটা আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। আচ্ছা তাহলে এখানে দেখো গণিতের ভাষার সমস্যাটি আমাদের দেখো আমাদের এখানে লোক সংখ্যা আছে যেটা জন বলে দেব আমরা সংক্ষেপে, তারপরে সময় যেটা আমাদের এখানে ঘন্টা আছে ঘন্টা, আর আছে দিন সংখ্যা, এই যে দিন আছে, আর আছে রাস্তা কতটা তৈরি হয়েছে, রাস্তার পরিমাণ যেটা আমরা রাস্তা দিয়ে দিলাম। ওকে, তাহলে প্রথমে দেখো তো আমাদের লোক সংখ্যা আছে 36 জন, কত ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা করে কাজ করছে, 12 দিনে কতটা রাস্তা তৈরি করছে? 120 মিটার রাস্তা তৈরি করছে। এবার আরও 6 জন লোক আসলো, মানে 36 জন লোক তো ছিল, আরও 6 জন হাজির এসে, তাহলে কতজন হয়ে গেলো? এখন হয়ে গেলো 42 জন লোক সংখ্যা। এবার দেখো আরও 2 ঘন্টা করে সময়টা বাড়িয়ে দিল কাজের পরিমাণটা, তো 6 ঘন্টা ছিল 2 ঘন্টা বাড়িয়ে দিল, তাহলে কত হয়ে গেলো? এখন 8 ঘন্টা করে কাজ করবে দিনে। এবার 9 দিনে, এখন 12 দিনে করতে, এখন 9 দিনে কাজটা করবে। তা 9 দিনে কাজটা করলে কতটা
রাস্তার পরিমাণটা কাজ হবে সেটা বের করতে হবে। তা দেখো এখানে আমাদের যে রাস্তার যে আমাদের কাজ করা হবে, কত দৈর্ঘ্যের রাস্তার কাজ হবে সেটা তোমরা এভাবে পেয়ে যাবে অ্যান্সারটা, এই যে 120 গুণিত, এবার দেখো সম্পর্ক বানাবো এই যে লোক সংখ্যা রাস্তার পরিমাণের মধ্যে সম্পর্ক। দেখো 36 জন লোক, এখানে বুঝো, এটা বোঝার জিনিস আছে, ত্রৈরাসিক নিয়ম, সম্পর্কগুলো তৈরি করতে পারলেই তোমাদের সহজ হয়ে যাবে। দেখো 36 জন লোক, ঠিক আছে, রাস্তা তৈরি করছে কত মিটার? 120 মিটার। এখন লোক সংখ্যা বেড়ে গেল 42 জন লোক, তাহলে এই যে বেশি জন লোক রাস্তা তৈরি করবে, কি বেশি পরিমাণে রাস্তা তৈরি করে নেবে। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো? এই ক্ষেত্রে এটা আমাদের বেশি দাঁড়িয়ে গেল, এটা আমাদের বেশি। ওকে, যদি বেশি হয় না, তাহলে যে ভগ্নাংশটা এখানে তৈরি হবে এটা বড়টা উপরে ছোটোটা নিচে, একের চেয়ে বড় ভগ্নাংশ, মানে 42/36 হয়ে যাবে আমাদের। এই যে এর সঙ্গে যে গুণ হবে, এই যে প্রথম সম্পর্কটা সেটা 42/36। এবার এই সম্পর্ক তৈরি করব, গুণ চিহ্ন, এখানেও ভগ্নাংশ তৈরি হবে, সেটা আমাদের আগে সম্পর্কটা তৈরি করি, তখনই তোমরা ভগ্নাংশটা তৈরি করতে পারবা। দেখো ঘন্টা 6 ঘন্টা করে কাজ করবে দিনে, রাস্তা তৈরি করছে 120 দিনে, ঠিক আছে, 120 মিটার রাস্তা তৈরি করছে। 6 ঘন্টা করে কাজ করলে কতটা রাস্তা তৈরি হয়? 120 মিটার। এখন 2 ঘন্টা বেড়ে গেলো, মানে 8 ঘন্টা ধরে কাজ করবে দিনে। তো সময়টা যখন বাড়িয়ে দিল, তা রাস্তার কাজের পরিমাণটা বেড়ে যাবে না, রাস্তায় তৈরি পরিমাণটা বেড়ে যাবে আমাদের। তাহলে এখানে দেখো সময় বাড়লে রাস্তার কাজের পরিমাণ বাড়বে, তাহলে এখানে কিন্তু আমাদের বেশি আছে। এই যে বেশি বলে এখানে ভগ্নাংশটা একের চেয়ে বড় তৈরি হবে, তাহলে বড় হচ্ছে 8/6, একের চেয়ে বড় ভগ্নাংশ। দেখো তারপরে আমরা দিন আর রাস্তার পরিমাণের সঙ্গে আমরা সম্পর্ক বানাবো, গুণ চিহ্ন দিয়ে দিবা। এবার দেখো এখানে 12 দিনে রাস্তা তৈরি করছে 120 মিটার, এবার 9 দিনে তৈরি করবে, কম দিনে। তাহলে কম দিনে রাস্তা তৈরি করবে, রাস্তার কাজের পরিমাণটাও কম হবে, তাই না? দিন সংখ্যা কমে গেল, তাহলে রাস্তার পরিমাণ যে কাজের পরিমাণটা কমে যাবে, তাহলে এখানে কিন্তু আমাদের কম হবে। এই যে কম বলে, ঠিক আছে, এই যে বেশি কম এখানে লিখবা পাশে, এটা দেখেই তোমরা ভগ্নাংশ তৈরি করতে পারবা। ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে না ছোট হবে। তাহলে যে কম বলে আমাদের কি হবে? কম বলে এখানে একের চেয়ে ছোট ভগ্নাংশ, মানে 9/12 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কিন্তু এখানে লিখে করবা, যেরকম আমরা জনসংখ্যার রাস্তার পরিমাণ এর মধ্যে সম্পর্কটা, এদিকেও বেড়েছে এদিকেও বেড়েছে, তাহলে লোক সংখ্যা এবং রাস্তার পরিমাণের মধ্যে কি সরল সম্পর্ক রয়েছে, এগুলো তোমরা লিখতে পারো। ঘন্টা রাস্তার পরিমাণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, আর দিন সংখ্যা রাস্তার পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক, মানে দেখো এদিকে ব্যস্ত না, এখানেও কিন্তু আমাদের কি সরল সম্পর্কে হবে। দেখো এ কমেছে, আর রাস্তার কাজের পরিমাণও কমবে আমাদের, দিন সংখ্যা কমলে রাস্তার কাজের পরিমাণও কমছে, এখানেও কিন্তু সরল সম্পর্ক। 3টি সম্পর্ক আমরা কীতে পাবো? সরল সম্পর্ক পেয়ে যাব, ঠিক আছে, এগুলো তোমরা লিখে নিবা। আচ্ছা, তাই যে কম বলে আমরা দেখো ভগ্নাংশটা একের চেয়ে ছোটো, উপরে ছোট নিচে বড়, তাহলে এইভাবে 120 সঙ্গে এই ভগ্নাংশগুলো গুণ করে দিবা, এটাই সরল করে তোমরা পেয়ে যাবা রাস্তার পরিমাণ। রাস্তার পরিমাণে দেখো এখানে মিটারে ছিল, এখানে আমরা মিটার দিয়ে দেবো। চলো এটা সরল করে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। কাটাকাটি করো, দেখো 9 4 36, 6 7 42, এভাবে কাটাকাটি করতে পারবা তোমরা। আর এখানে 4 2 8, এই যে দেখো এই যে 12, এই যে 12কে 12 আর 0টা বসিয়ে দিলাম। দেখো আর আমাদের নিচে কিছু নাই, এখন আমাদের দাঁড়ালো কত? এখানে 10 গুণিত 7 গুণিত 2, এই দাঁড়ালো। এদেরকে গুণ করে নাও, 7 দিয়ে 14, 14 আর 10 140, 140 মিটার রাস্তার পরিমাণ কাজ হবে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বলেছিল এখানে কতটা রাস্তার পরিমাণ কাজ হবে? 140 মিটার, ঠিক আছে, এতটা রাস্তার পরিমাণ কাজ হবে আমাদের। আচ্ছা, তাহলে এক স্কুলের কিন্তু আর বইয়ের বাইরের প্রশ্ন নাই, আমরা বইয়ের বাইরের অঙ্কগুলো কিন্তু করিয়ে দিলাম যতগুলো ছিল। এবার আমরা 2 স্কুলে চলে যাব, 2 স্কুলে দেখে নেব যে বইয়ের বাইরের অঙ্কগুলো কোনগুলো আছে। তাহলে এখানে দেখো এই যে 3 থেকে শুরু বড় প্রশ্ন, 2 স্কুলে আমরা 1 2 তো করে দিয়েছি তোমাদের। 3 থেকে বড় প্রশ্ন, দেখো এগুলো সব বই থেকে তোমরা পেয়ে যাবা। বই থেকে আমি তোমাদের বইয়ের বাইরে দেখাবো, দেখো 162 পাতায় নাই, এই 162 পাতায় নাই, 163 পাতায়, 163 পাতায় তোমরা চলে এসো। এখানে এগুলো সব বইয়ের অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। বইয়ের বাইরের এখানে দেখতে পাবা এই যে 8-এর 3 নম্বরটা, এটা দেখেছি, এটা বইয়ের বাইরে থেকে আছে। এই 8-এর 3 নম্বর প্রশ্নটা তোমাদের আমি এখন করে দেখাবো। কি বলছে দেখো প্রশ্নটা, এখানে বলছে প্রমাণ করো যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। ভালো একটা প্রশ্ন আছে, ঠিক আছে, বইয়ের বাইরে থেকে আছে, এটা বই থেকে পাবা না। চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো
আমরা প্রথমে কি করব, এই দেখো ছবিটা আগে তৈরি করে দেখাই তোমাদের এখানে। এগুলো প্রয়োগ আছে এগুলো। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে দেখো সরলরেখা, এই যে আমাদের একটা সরলরেখা আমি নিয়ে নেব, সেটা আমরা পি কিউ একটা সরলরেখা নিয়ে নিলাম। তাহলে যেটা বলতে চাইছি যে পি কিউ সরলরেখার কোনো একটা বহিস্থ বিন্দু আছে, এই একটা বিন্দু আমরা নিয়ে নিলাম এ বিন্দু। এ বহিস্থ বিন্দু থেকে এরপর আমরা একটা যে লম্বের দৈর্ঘ্য, এই যে লম্বেটা আমরা বি নাম দিয়ে দিলাম এ বি। তাহলে এটাই সবচেয়ে ছোট বলেছে, ক্ষুদ্রতম, মানে কার চেয়ে, মানে আর একটা যদি এই বিন্দু থেকে আমরা যদি এখানে একটা দেখাই, এই পি কিউর উপর দৈর্ঘ্য দেখাই, তাই না, পি কিউ সরলরেখার উপর এখানে আমরা এটা সি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে লম্ব দৈর্ঘ্যটাই হবে, দেখো এই বিটাই হবে সবচেয়ে ক্ষুদ্রতম। এদের চেয়ে যতগুলো তুমি সরলরেখাংশ তৈরি করো না কেন, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কী হবে আমাদের, এই লম্বটা হবে, মানে এ বি। এখানে আমাদের এই যে এ বি লম্ব পি কিউ আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে এখানে আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ বিটাই হবে আমাদের ছোট, দেখা যাচ্ছে না, সরি, এ বিটা, এই যে এ বিটা হয়ে যাবে আমাদের ছোট, এই যে কার চেয়ে দেখাতে হবে, এ সির চেয়ে, ঠিক আছে। এ বি ছাড়া যত সরলরেখাংশ তৈরি করা যাবে তাদের মধ্যে এ বিটাই হবে আমাদের ক্ষুদ্রতম, ছোট হবে, ঠিক আছে। এ বি লেস দেন এসি, এটা আমাদের দেখাতে হবে প্রমাণ করে। চলো আমরা প্রমাণটা দেখাবো, প্রমাণ বলে আমরা হেডিং করে দিলাম। তার প্রমাণটা কীভাবে দেখাবো দেখো তো, এখানে যেহেতু এই যে এ বি লম্ব পি কিউ আছে, তাহলে এখানে এ বি সি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এখানে দেখো এই যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো, যার কোণ এই যে এ বি সি, মানে বি কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা আমাদেরকে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের যোগফল আমরা দেখাবো, মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। আচ্ছা, এখানে কিন্তু আমরা কোণ এ প্লাস কোণ সি রেখে দিলাম, আর কোণ বি এর মানটা আমরা জানি কত, 90 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে এখানে কোণ এ প্লাস কোণ সি, এটা এদিকে বিয়োগ করো, 180 ডিগ্রি থেকে এটা এদিকে বিয়োগ হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ সি, এটা কত পেয়ে যাবো, বিয়োগ করে এটা 90 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে কোণ এ আর কোণ সি যোগফলটা কত হবে, 90 ডিগ্রি হবে। এটা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে, সেটা আমরা এখানে দেখালাম। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি যদি বলি শুধু সি কোণটা, তাই না, তাহলে যে সি যদি কোণটা বলি, তাহলে সি কোণটা কী হবে, 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়ে যাবে না, তাহলে সি কোণটা হয়ে যাবে 90 ডিগ্রির চেয়ে ছোটো, ওকে। আর এখানে কিন্তু আমরা বি কোণটা পেয়েছি, এই যে বি কোণটা, মানে এই কোণটাই হচ্ছে আমাদের বি কোণটা কিন্তু আমরা পেয়েছি কত, 90 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে দেখো যে আমাদের এই যে সি কোণটা, অতএব সি কোণটা কিন্তু ছোট, কার চেয়ে, বি কোণের চেয়ে, বি কোণ 90 ডিগ্রি, আর সি কোণে 90 ডিগ্রি চেয়ে ছোটো, তাহলে সি কোণটা ছোট হবে, যে ক্ষুদ্রতম চিহ্ন দেখো, ক্ষুদ্রতম চিহ্ন বি কোণ, ওকে। আচ্ছা, এটা যদি হয়ে যায় দেখো, তাহলে এই যে দেখো এই কোণটা ছোট, এই কোণটা বড়, তাহলে দেখো বড় কোণের বিপরীত বাহু বড় হবে, আর ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। তাহলে আমরা এখানে দেখো এই যে ছোট সি কোণের বিপরীত বাহু এ বি আছে, তাহলে এ বি বাহুটা ছোট হয়ে যাবে, কার চেয়ে, এই যে বড় কোণের বিপরীত বাহু এ সির চেয়ে কী হবে, আমাদের ছোট হয়ে যাবে। তোমরা এখানে এইভাবেও দেখাতে পারো যে এ সিটা কিন্তু সমকোণ ত্রিভুজের অতিভুজ, আর অতিভুজ বাহুটাই কি হয়, বৃহত্তম বাহু। তাহলে আমরা এই যে লম্বের চেয়ে অতিভুজটা কি বড় হবে সবসময়, তা দেখো এই যে এ বিটা এসির চেয়ে এই যে ছোটো হয়ে গেল, এটা প্রমাণ দেখিয়ে দিলাম, এটাই তো প্রমাণ দেখাতে হবে। তাহলে আমরা অতএব বলে দেব যে, বলে দেব এই যে দেখো, এই যে আমাদের বলেছিল এখানে এই যে এমন, এই যে দেখো যে একটি সরলরেখাংশ, তোমরা এটা দেখা লিখে দেবা, একটি সরলরেখাংশ বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখাংশ পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। এটা লিখে দেওয়ার পর তোমরা লিখে দেবা প্রুফড, বাস, এই যে আমাদের প্রমাণটা। এভাবে তোমরা প্রমাণটা দেখে দিতে পারবা, ওকে। তারপরে 2 স্কুলে তোমরা দেখবা, সবই তো বই থেকে পেয়ে যাবা। একটা অঙ্ক তোমরা দেখবা এখানে 11-এর 1 নম্বর অঙ্কটা, এটা বইয়ের বাইরে আছে, তা এই অঙ্কটা তোমাদের আমি বলবো
দেখো এই অঙ্কটা জ্যামিতি দেখো সম্পাদ্য আছে, ছবি তৈরি করতে হবে। তাহলে এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তৈরি করো ছবিটা, সহজভাবে করে নিতে পারবা। একটি ত্রিভুজ অঙ্কন করা যায় যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি 4 সেমি। তোমরা এইভাবে স্কেলের সাহায্যে একটা 5 সেমি আর একটা 4 সেমি এভাবে তৈরি করে নেবা, ঠিক আছে? স্কেলের সাহায্যে তৈরি করবা। আর এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেখাতে বলেছে। তাহলে দেখো তারপরে তোমরা এইভাবে একটা স্কেলের সাহায্যে এভাবে একটা সরলরেখা তৈরি করে নেবা বড় করে স্কেলের সাহায্যে। তারপর চাঁদার সাহায্যে তোমরা 60 ডিগ্রি কোণটা তৈরি করে নাও। চাঁদার সাহায্য করতে পারো, রুল কম্পাসের সাহায্যও করতে পারো, ঠিক আছে? যেভাবে তোমরা নিতে পারো। তাহলে 60 ডিগ্রি কোণটা তোমরা এইভাবে তৈরি করে নিবা, এই কোণটা 60 ডিগ্রি পেয়ে যাবে। তারপরে এই যে 5 সেমির মাপ নিয়ে ধরো তুমি ভূমিকে কেটে নিবা, এই যে 5 সেমি ভূমিকে, আর 4 সেমি মাপ নিয়ে এখানে বসিয়ে এদিকে কেটে নাও, এই যে এদিকে 5 সেমি থেকে 4 সেমি। তারপরে এই দুটোকে যোগ করে দাও, এই যে আমাদের ত্রিভুজটা, এই যে এ বি সি। রুল কম্পাসের সাহায্যে তোমরা করবা, ঠিক আছে? স্কেল, রুল কম্পাস, চাঁদার সাহায্য নিয়ে তোমরা এই যে আমাদের ত্রিভুজটা তৈরি করতে বলেছে। এই যে ত্রিভুজটা দেখো 1 নম্বর যে ত্রিভুজটা তৈরি করতে বলেছে এখানে, এই ত্রিভুজটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে খুব সহজেই। ওকে, তাহলে দেখো আমরা 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের যে বড় প্রশ্নগুলো, বইয়ের বাইরের বড় প্রশ্নগুলো তোমাদের করিয়ে দেখিয়ে দিলাম। পরবর্তী যেগুলো প্রশ্নগুলো আছে স্কুলগুলোর বইয়ের বাইরে থেকে, সেই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, খুব শীঘ্রই, ঠিক আছে? তা তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তা তোমরা সবাই ভালো থেকো।